আজকের বৈষম্যহীন সমাজের কথা বলছি, কিন্তু প্রশাসনের বৈষম্যের কথাও আমাদেরকে একটু নজর দিতে হবে। শুধু অ্যাডমিন এবং পুলিশে সুপারনিউমারি পজিশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে নিজেদের পলিটিক্যালি লয়াল লোকজনকে প্রমোশন দেওয়া যায় বা জায়গায় বসানো যায়। আমার মনে হয় যে এই জিনিসটা দিলে সব ক্যাডারেই দেওয়া হোক, নতুবা এটা বন্ধ করে দেওয়া হোক। নেক্সট হচ্ছে রিডিউসিং দ্য নাম্বার অফ ক্যাডার্স ইন সিভিল সার্ভিস। অনেকগুলো 27টা ক্যাডার আছে, অনেক ক্যাডার না থাকলেও হয়তো চলবে, কিছু কিছু ক্যাডারকে অ্যামালগামেট করে এগুলোকে সংখ্যাটা কমানো। এখনকার যে এক্সাম সিস্টেমটা আছে আসলে এটা that doesn't reflect any commitment to recruit any competent officials. এখন একটা বোর্ডে পরীক্ষাটা হয়, এটা যদি 4টা বোর্ডে ভাঙা যায়, যে প্রথম বোর্ডে সে এসে ইন্টারভিউ দিল, তার নিজেকে পরিচয় দিল, তারপরে তার আরেকটা বোর্ড তার অ্যাটিটিউড টেস্ট করলো, আরেকটা বোর্ড তার স্কিল টেস্ট করলো, আরেকটা বোর্ড তার প্র্যাকটিস যেখানে সে যাবে সেই সম্বন্ধে তার জ্ঞানটা দেখলো। এইভাবে যদি আমি ভেঙে দেই তাহলে কিন্তু এই ইন্টারফেয়ারেন্সের স্কোপটা অনেক কমে যাবে। প্রমোশন আরেকটা জায়গা যেখানে এটা একেবারে আরবিট্রারি, মোস্টলি আরবিট্রারি অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি ডিসাইডেড। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, আজকের অনুষ্ঠানের সভাপতি লোক প্রশাসন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর নাজদিন ইসলাম, এবং অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় কলিগস এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার প্রেজেন্টেশন শুরু করছি। প্রেজেন্টেশন টাইটেল হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রোড ম্যাপ ফর বিল্ডিং এ হাই পারফর্মিং অ্যান্ড সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি আলোচনার সুবিধার্থে আমি আসলে বাংলা ইংরেজি দুটো মিলিয়েই বলবো, যদিও প্রেজেন্টেশনটা ইংরেজিতে আছে। সো প্রথমেই প্রেজেন্টেশনের আউটলাইনটা দেখাচ্ছি। প্রথমে আমি কনটেক্সটটা বলবো, কনটেক্সট, তারপর হচ্ছে গাইডিং ফিলসফি অফ রিফর্ম, তারপরে কী কী বিষয়ে আমরা রিফর্মটা চাই, এরিয়াজ অফ রিফর্ম, তারপরে চ্যালেঞ্জেস অফ রিফর্ম অ্যান্ড দেন ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। আজকের এই জনপ্রশাসন সংস্কারের কথা যখন আমরা বলবো, তার কনটেক্সট হিসাবে আমাদেরকে প্রথমেই স্মরণ করতে হয়, বলতে হয় 24-এর গণ অভ্যুত্থানের কথা। এখান থেকেই আসলে কনটেক্সট, যে জুলাই আপরাইজিং 2024, এটাতে আমরা দেখেছি আসলে আমাদের জনপ্রশাসনের কি অবস্থা, কতটা ডিসফাংশনাল অবস্থায় আছে প্রশাসনের। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে এবং তারপরে আমরা দেখেছি যে শত শত মানুষ ইন্টারিম গভর্নমেন্টের কাছে গেছে, যারা প্রমোশন পায় নাই, অ্যাপয়েন্টমেন্ট হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক কানেকশন ছিল অপোজিশনের সাথে, সেই কারণে অনেক ডিপ্রাইভড লোক, তাদের গ্রিভান্স নিয়ে ওনারা গেছেন। তো এটা আসলে ইট স্পিক্স ভলিউমস অ্যাবাউট দি ডিসফাংশনাল নেচার অফ সিভিল সার্ভিস অফ বাংলাদেশ। সেখান থেকেই আসলে আমরা ভাবছিলাম যে আমাদেরকে আসলে কিছু সংস্কার করতে হবে। তারপর তো নতুন সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে এই সংস্কারের হাত দিলেন। তো এই গণ অভ্যুত্থান আসলে আমাদের জন্য একটা নতুন অপরচুনিটি সৃষ্টি করেছে, আমরা একটা নতুন বাংলাদেশ পাবার। এই অপরচুনিটিকে আমাদেরকে কাজে লাগানোর জন্য আমাদেরকে একটা বড় প্রথমে ক্রিটিক্যাল স্টেপ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসনের সংস্কার। জনপ্রশাসন সংস্কার আমরা নতুনভাবে ভাবার আগে আমাদেরকে আগে বলতে হবে যে এই পর্যন্ত 71 থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আসলে অনেক চেষ্টা, অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। প্রায় 20 কমিটিজ অ্যান্ড কমিশনস হ্যাভ বিন ফর্মড আনটিল 2023, এবং ডোনার এজেন্সিরাও, দাতা সংস্থারাও অনেক ইনিশিয়েটিভ নিয়েছিলেন, কিন্তু তার ফলটা আসলে তেমন কিছু আসে নাই, বরং একটা নন ইমপ্লিমেন্টেশনের একটা কালচারই তৈরি হয়েছে দেশে। রিফর্ম কমিটি হয়েছে, রিফর্মের প্রস্তাব পেশ করা হয়েছে, কিন্তু সেইভাবে খুব কোনো একটা ফান্ডামেন্টাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আমরা দেখি নাই। যতটুকু চেঞ্জ এসছে কোনো রকমে কসমেটিক এবং অ্যাডহক ভিত্তিতে কিছু চেঞ্জ এসছে। এর ফলস্বরূপ কি হয়েছে? ফলস্বরূপ এখনো আজকে 53 বছর পর, স্বাধীনতার 53 বছর পরও আমাদের লোক প্রশাসন হয়ে আছে একটা ফ্র্যাজাইল,
which is still susceptible to political interference. রাজনৈতিক হস্তক্ষেপের কাছে খুবই দুর্বল এখনো, এবং শুধুমাত্র সাসেপ্টেবল না, ভালনারেবল না, বরং সাবসার্ভিয়েন্ট অ্যাজ ওয়েল। রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তারা, আমাদের সিভিল সার্ভেন্টরা, আমাদের প্রশাসন এখনো সাবসার্ভিয়েন্ট। তো এখানে বিশেষ করে যে প্রশাসনের কিছু ক্রিটিক্যাল কিছু ইনস্টিটিউশন, যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট, এগুলোকে আমরা দেখছি মানে ইন রিসেন্ট টাইমস এগুলো কতটুকু তাদের ইন্টিগ্রিটি, ডিগনিটি এবং তাদের যে ইনস্টিটিউশনাল ভ্যালিউসগুলো তারা হারিয়ে ফেলেছে। সো এই কনটেক্সটে আমরা মোটা দাগে লোক প্রশাসনকে, আমরা জনপ্রশাসনকে আমরা এই কয়েকটা কয়েকটা ফিচার আমরা বলতে পারি যে প্রশাসন এখন হয়ে গেছে হাইলি পলিটিসাইজড, নাম্বার 1। নাম্বার 2, it has become highly centralized. Number 3, it has become highly unaccountable administration, inefficient, unethical, rent-seeking and non-transparent institution. এবং কনসিকুয়েন্সটা কি হয়েছে? কনসিকুয়েন্সটা হয়েছে citizens are being deprived of the services they expect or they deserve, এবং citizens have lost their confidence in administration. সো পুরো এই প্রেক্ষিতে এই হচ্ছে আমাদের এখনকার প্রশাসনের অবস্থা। এই প্রেক্ষিতে আমরা কিছু রিফর্মের প্রস্তাবনা আমরা দিব, আমাদের লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে আমাদের কিছু ভাবনা শেয়ার করব। কিন্তু তার জন্য একটা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করেছি, একটা আমাদের গাইডিং ফিলসফিটা কি হবে রিফর্মের। যে কোনো রিফর্ম হতে হবে ফোকাসড রিফর্ম। তো আমাদের হচ্ছে, আমাদের ফিলসফিটা হচ্ছে এই যে আমি যা এখন বললাম, যে আমাদের কাছে মনে হয় যে প্রশাসনের এখন সবচাইতে বড় অসুস্থতাটা, সিকনেসটা হচ্ছে পলিটিসাইজেশন। সো এটাকে ডিপলিটিসাইজ করতে হবে। মেজর ইল হচ্ছে পলিটিসাইজেশন। হ্যাঁ, এটাকে আমাদের হচ্ছে যে ডিপলিটিসাইজ কীভাবে করি। তো ডিপলিটিসাইজ করার জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমাদের ফিলসফিটা হচ্ছে যে একটা সিস্টেমিক চেঞ্জ আনতে হবে। যে চেঞ্জটা আনলে পুরো সিস্টেমের মধ্যে যে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না। এখন এই সিস্টেমিক চেঞ্জটা আমরা কিভাবে আনবো, আমি বলছি দুইভাবে। সেটা হচ্ছে, জাস্ট প্লিজ লুক এট দিস ফিগার। এটা হচ্ছে আমাদের গাইডিং ফ্রেমওয়ার্কটা, যে মূল ফোকাসটা যে ডিপলিটিসাইজেশন, আমাদের রিফর্মের মূল ফোকাসটা হবে how to depoliticize administration, but how to do it through bringing about systemic reform in administration. Systemic reformটা আমি দুইটাতে ফোকাস করব। একটা হচ্ছে মেকিং দ্য ইনস্টিটিউশনস স্ট্রং, ইনস্টিটিউশনগুলোকে স্ট্রং করা। আরেকটা হচ্ছে মেকিং দ্য ইনস্টিটিউশন সিটিজেন সেন্ট্রিক, বা মেকিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন সিটিজেন সেন্ট্রিক। নাও হাউ টু অ্যাকচুয়ালাইজ ইট। স্ট্রেংথেনিং ইনস্টিটিউশনটা করব, যে ইনস্টিটিউশনকে স্ট্রং করার জন্য আমাকে তিনটা অ্যাসপেক্টে রিফর্ম আনতে হবে। সেটা হচ্ছে স্ট্রাকচারাল রিফর্ম, লিগাল রিফর্ম অ্যান্ড প্রসিডিউরাল রিফর্ম। এই প্রসিডিউরাল রিফর্মটা আবার কিভাবে আসবে? সেটা আসবে হচ্ছে মেইনলি আবার তিনটা ফিলসফি আমি বলেছি, যে মেরিটোক্রেসি, টেকনোক্রেসি এবং পারফরমেন্স বেসড সিস্টেম। আর এখানে সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশনটা আনা হবে হচ্ছে বিহেভিয়ারাল রিফর্ম এবং লিগাল রিফর্মের মাধ্যমে। সো দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ রিফর্ম, যেটা এটার আলোকেই আমরা যে প্রস্তাবনাগুলো করব, আমরা এই ফ্রেমওয়ার্কের আলোকেই করব। সো আমরা দেখছি যে তাহলে 4 ধরনের রিফর্ম আমরা চাই। একটা হচ্ছে লিগাল, স্ট্রাকচারাল, প্রসিডিউরাল অ্যান্ড বিহেভিয়ারাল। সো লিগাল রিফর্ম আমরা কি রিফর্ম আমরা চাই? আসলে যে এক্সিস্টিং যে নীতি, লজ, রুলস যেগুলো আছে প্রশাসনের, অনেকগুলো ব্যাকডেটেড। সেগুলোকে পুরো যে লিগাল যে স্ট্রাকচারটা আছে সেটাকে একটু রিভিউ করা, দেখা যে কোনগুলো ব্যাকডেটেড আছে, কোনটা আসলে এখন কারেন্ট নিডসগুলো, এখনকার এই 2024-এর এখনকার প্রয়োজন মিট আপ করার জন্য যেগুলো অপ্রতুলতাগুলো আছে, গ্যাপস আছে, উইকনেস আছে, সেগুলোকে আইডেন্টিফাই করা। এবং আমরা জানি যে, আমরা সবাই অনেকেই জানি যে অনেকগুলো আইন আছে যেগুলো আসলে আমাদের প্রশাসকদের নিজেদেরই যে ধরেন জাস্টিসের যে রাইট সেটাকে ইগনোর করে, এবং হচ্ছে আমাদের প্রশাসকদের দুর্নীতির যে সুযোগটাকে আরও অবারিত করে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে ধরেন যে গভর্নমেন্ট সার্ভিস অ্যাক্ট 2018-তে যে ক্লজ 45,
সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এক্সারসাইজ অ্যাবসলিউট পাওয়ার টু সেন্ড এ সিভিল সার্ভেন্ট আফটার 25 years সার্ভিসেস টু কম্পালসারি রিটায়ারমেন্ট উইদাউট নোটিফাইং ফর শোয়িং কজ। সো এটা হচ্ছে তাহলে তার অধিকারটাকে তার অধিকারটাকে ইগনোর করা হচ্ছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে সেকশন 197 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, that requires prior approval of sanction from the government for the prosecution or arrest of public servants. তা আপনি এখানে এই আইনগুলো দুর্নীতিকে আরেকটু প্রমোট করবে। আর্টিকেল 77 অফ দ্য কনস্টিটিউশন আরেকটা, সেই স্বাধীনতার পর থেকে আমরা জানি, আমরা সবসময় এটা বলে আসছি যে অম্বুডসম্যানের কথা, যেখান থেকে ধরেন সিভিল প্রশাসকদের গ্রিভেন্স রিড্রেসালের কথা, গ্রিভেন্স রিড্রেসাল কমপ্লেন্ট ইনভেস্টিগেশন এবং সিভিল সার্ভেন্টদেরকে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যায় যদি একজন অম্বুডসম্যান থাকে, সেই অম্বুডসম্যানের নিয়োগ এখনো আমরা পাই নাই। তারপরে আরেকটা খুবই পপুলার, অনেক বলা হয়েছে, বহুল আলোচিত আরেক অ্যাক্ট, উপজেলা পরিষদ অ্যাক্ট 1998, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সেন্ট্রাল কন্ট্রোল লোকাল লেভেলে ইম্পোজ করা, যে এমপিদেরকে অ্যাডভাইজার করা উপজেলা পরিষদের। সো এভাবে কিন্তু অনেকগুলো এরকম আরও অনেক আইন আছে, এই আইনগুলোকে রিভিউ করার জন্য আমরা প্রস্তাব করছি। সাথে সাথে আমরা বলছি যে দেয়ার শুড বি ক্লিয়ার policy or act regarding transfer and promotion of officials to prevent the current practice of promotion and transfer through arbitrary choices. So in addition to the review of the existing laws, আমরা বলছি যে কিছু নতুন কিছু অ্যাক্ট এবং কিছু ল তৈরি করা, যাতে করে যে ইরেগুলারিটিসগুলো, অ্যাবিউজার যেগুলো আরবিট্রারিলি যেই প্রমোশন ট্রান্সফার হয় সেইগুলো বন্ধ করা যায়। সেকেন্ড রিফর্মটা আমরা বলছি স্ট্রাকচারাল রিফর্ম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল রিফর্ম হচ্ছে, আসলে আমি প্রথমেই বলেছি যে আজকের এই নতুন বাংলাদেশ গড়ার এই সুযোগটাকে আমরা যদি কাজে লাগাতে চাই, আমাদেরকে কিন্তু খুব কঠিন কিছু রিফর্মে যেতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল রিফর্ম। সেই ব্রিটিশ আমলে যে স্ট্রাকচার তৈরি করে গেছেন, সেই ব্রিটিশ আমলে সেই স্ট্রাকচারের উপরেই কিন্তু আমাদের প্রশাসন চলছে। তো এখানে আমাদের স্পেসিফিক কিছু প্রস্তাব, যে প্রথম হচ্ছে রাইট সাইজিং গভর্নমেন্ট। সরকারের সাইজ বড়, অনেক সময় আমরা বলে আসছি, তো এটাকে একটু র্যাশনালাইজ করা উচিত, এবং থ্রু ক্লাস্টার মিনিস্ট্রিজ, যেমন রেগুলেটরি মিনিস্ট্রিগুলোকে একসাথে ক্লাস্টার করা যায়, ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়গুলোকে ক্লাস্টার করলে কোঅর্ডিনেশনটা আরেকটু ইমপ্রুভ করবে। সেকেন্ড হচ্ছে রিবিল্ডিং এ পিরামিড শেপড অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি এটা মাথা মোটা একটা প্রশাসন আছে, উপরের দিকের অফিসারদের সংখ্যা বেশি, যেখানে নিচের দিকের অফিসারের সংখ্যা কম, যেটা নাকি খুবই সিরিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সিকে এফেক্ট করে। 3 বলছে রিজলভিং ইন্টার ক্যাডার ডিসক্রিমিনেশন। আজকের বৈষম্যহীন সমাজের কথা বলছি, কিন্তু প্রশাসনের বৈষম্যের কথাও আমাদেরকে একটু নজর দিতে হবে, যে সব ক্যাডার কিন্তু সমানভাবে সুবিধা পায় না। বিশেষ করে টেকনিক্যাল ক্যাডারগুলো সবসময় অবহেলিত, অথচ আজকে স্বাস্থ্য কর্মকর্তারা না থাকলে আমরা স্বাস্থ্য সুবিধা পাই না। ট্যাক্সের যারা আছেন ওরা না হলে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা ত্বরান্বিত হয় না, এবং হচ্ছে আমরা শুধুমাত্র সেটা কী করছি, আমরা এগুলো ইগনোর করছি অনেক টেকনিক্যাল ক্যাডারকে। এই বৈষম্যগুলো আমাদেরকে উঠায় নিয়ে আসতে হবে, যে একটা ক্যাডার, অ্যাডমিন ক্যাডারের উপর যে সুপ্রিমেসি, সেটা পার্টিকুলার ইন টার্মস অফ প্রমোশন, ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো কিন্তু অন্যান্য ক্যাডারের মধ্যে যে হতাশা সৃষ্টি করে, অ্যান্ড কনসিকুয়েন্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনএফিসিয়েন্সিকে প্রমোট করে। সো প্রত্যেকটা ক্যাডারকে, অল ক্যাডারস হ্যাভ টু বি গিভেন ইকুয়াল অপরচুনিটিস ফর গ্রোথ। প্রত্যেকটা ক্যাডারেই অনেকগুলো ক্যাডার আছে, যেখানে আপনার ক্লাস 1, ফার্স্ট গ্রেড 1 অ্যান্ড গ্রেড 2 পোস্ট 9, এই জিনিসগুলো দেখা দরকার। নেক্সট হচ্ছে রিডিউসিং দ্য নাম্বার অফ ক্যাডার্স ইন সিভিল সার্ভিস। অনেকগুলো 27টা ক্যাডার আছে, অনেক ক্যাডার না থাকলেও হয়তো চলবে, কিছু ক্যাডারকে অ্যামালগামেট করে এগুলোকে সংখ্যাটা কমানো। র্যাশনালাইজিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ টিয়ার্স। যেই ব্রিটিশ আমলে, আমি যেটা বলছিলাম, ব্রিটিশ আমলে যে প্রশাসনিক যে স্তরগুলো, সেগুলোকে কি আমরা এখন ভাবতে পারি কিনা যে পুনর্বিন্যাস করার। বিশেষ করে আমরা যারা প্রশাসনের মাঠ পর্যায়ে যারা কাজ করে, আমরা দেখেছি যে ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন একটা স্তর আছে, কিন্তু আসলে হাউ
functionalities and how effective it is, আমি বুঝতে পারি না যে এটার আসলে কন্ট্রিবিউশন কতটুকু, পার্টিকুলারলি বাংলাদেশের যে উন্নয়নগুলো লোকাল লেভেল ডেভেলপমেন্টে কতটুকু এটার কন্ট্রিবিউশন, ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন। এবং হচ্ছে কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যা কিছু ডাটা চায়, যা কিছু ইনফরমেশন চায়, ডিস্ট্রিক্ট লেভেল ইনফরমেশনই চায়। তো এটাই আমি রিকোয়েস্ট করব যে যারা আছেন এই সংস্কারের সাথে, ওনারা যাতে এই জিনিসটা চেক করে দেখেন যে ইট নিডস টু বি চেকড ইফ ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ রিয়েলি নেসেসারি। ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি, হচ্ছে হাইলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা সবাই জানি এই স্বাধীনতার পর থেকে এটা চলেই আসছে। এখন একটু সেন্ট্রালাইজেশনের চিন্তা করা যায় কিনা। আমাদের প্রশাসন নিদার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন নর লোকাল গভর্নমেন্ট, কাউকেই কিন্তু পুরোপুরি অটোনমি দেওয়া হয় নাই। ফাংশনস দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ফাইন্যান্স দেওয়া হয় নাই, ফাংশনারিজ দেওয়া হয় নাই। সো এই যে অসঙ্গতিগুলোকে দূর করে পুরোপুরি লোকাল গভর্নমেন্ট এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাকে অটোনমি বা তাদেরকে যতটুকু রিজনেবল লেভেল অফ অটোনমি দেওয়া যায় কিনা সেটা দেখা দরকার। নেক্সট হচ্ছে আসি প্রসিডিউরাল রিফর্ম। প্রসিডিউরাল রিফর্ম আমি বলেছি যে ট্রান্সফার, প্রসিডিউরাল মানে হচ্ছে কাদের যে রিক্রুটমেন্ট, সিভিল অ্যাডমিনিস্ট্রেটরদের রিক্রুটমেন্ট, প্রমোশন এবং ট্রান্সফার, এগুলোকে স্ট্রিমলাইন করা যাতে করে ব্যুরোক্রেসি ক্যান রিমেইন অ্যাবাভ পলিটিক্যাল কিনশিপ অ্যান্ড ম্যানিভারিং। সবচাইতে রাজনৈতিক হস্তক্ষেপের জায়গা হচ্ছে এগুলো। এই জিনিসটাকে, এই সিস্টেমটাকে এমনভাবে লিক প্রুফ করা যায় কিনা। তো সেটার জন্য আমরা যেটা বলছি যে সাউথ ইস্ট এশিয়ান কতগুলো দেশ, কোরিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় যে সিস্টেম ফলো করা হয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটা প্রস্তাব রাখছি যে একটা 3-pronged অ্যাপ্রোচ দিচ্ছি। সেটা হচ্ছে যে মেরিটোক্রেসি, টেকনোক্রেসি এবং পারফরমেন্স বেসড সিস্টেম। মেরিটোক্রেসি উইল এনশিওর qualified political and neutral personnel to be selected, and technocracy or digitization or technical integration into the system, it will promote optimization of resources and processes, and also it will ensure efficient transparency and accountability. And performance based system will ensure productivity and efficiency. So একটা করে আমি এখন বলছি যে মেরিটোক্রেসিটা আমি কিভাবে রিক্রুটমেন্টে কিভাবে অ্যাপ্লাই করতে আমরা কিভাবে করা যায় সেটা বলছি। মেরিটোক্রেসিটা হচ্ছে প্রথমেই যে রিক্রুটমেন্ট অফ অল ক্যাডার্স থ্রু দ্য সেম এক্সামিনেশন। বিসিএস পরীক্ষা, একটা পরীক্ষার মাধ্যমে সব ক্যাডারের কে নিয়োগ হচ্ছে, সেটাকে দ্যাট রিডিউসেস এফিকেসি অফ দি এক্সামিনেশন সিস্টেম। যদি এটা হয় সেপারেট এক্সামিনেশন ফর general and technical cadres for selection of the right candidates, that will be better. Second, এটা হচ্ছে যে আমাদের সাজেশনটা হচ্ছে রেকমেন্ডেশন যে বিসিএস রিক্রুটমেন্ট এক্সাম সিস্টেম দ্যাট নিডস টু বি রিফর্মড। এখনকার যে এক্সাম সিস্টেমটা আছে আসলে এটা that doesn't reflect any commitment to recruit any competent officials. এটাতে বরং কেন? Because it promotes rote learning or memorization, and which entirely focuses on secondary level education. So এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি আমরা আসলে কম্পিটেন্ট এবং কম্পিটেন্ট অফিসিয়াল আমরা রিক্রুট করতে চাই সিভিল সার্ভিসে। এবং এটা হয়তো মনে হবে যে এটা তো ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু আসলে তা নয়। এক্সাম সিস্টেমটাকে যদি চেঞ্জ করে আমরা বলছি যে কেস স্টাডি বেসড কোয়েশ্চেন্স, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স যদি দেওয়া যায়, সো দ্যাট যেটার মাধ্যমে দেখা যাবে যে ওয়েদার ক্যান্ডিডেটস আর এবল টু অ্যাপ্লাই দেয়ার নলেজ অ্যান্ড স্কিল টু দি রিয়েল লাইফ সিচুয়েশন, সেটা পাচ্ছে কিনা এটা আমরা টেস্ট করবো। এবং সিমিলার থিং হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন 2011, সেটা অলরেডি তারা করছে, আমরা সেই মডেলটা আমরা দেখতে পারি। থার্ড হচ্ছে ভাইভা। রিক্রুটমেন্ট রিটার্ন এক্সাম হয়ে গেল, তারপরে ভাইভাতে আছে 200 মার্কস। এই 200 মার্কস কি ভাইভাতে দেওয়াটা কি র্যাশনাল? আমরা মনে করি না এটা র্যাশনাল। ইট অ্যাকচুয়ালি ওপেন্স আপ দি অপরচুনিটি ফর দি পলিটিশিয়ানস টু ইন্টারফেয়ার ইন দ্য প্রসেস। এই রাস্তাটাকে বন্ধ করতে হবে। একটা হচ্ছে নাম্বারটা কমিয়ে দেন, 200 জায়গায় 100। আরেকটা হচ্ছে ভাইভাটা হতে পারে থ্রু মাল্টিপল বোর্ডস। এখন একটা বোর্ডে পরীক্ষাটা হয়, এটা যদি 4টা বোর্ডে ভাঙা যায়, যে প্রথম বোর্ডে সে এসে ইন্টারভিউ দিল, তার নিজেকে পরিচয় দিল, তারপরে তার আরেকটা বোর্ড তার অ্যাটিটিউড টেস্ট করলো, আরেকটা বোর্ড তার স্কিল টেস্ট করলো, আরেকটা বোর্ড তার প্র্যাকটিস যেখানে সে যাবে সেই সম্বন্ধে তার জ্ঞানটা দেখলো। এইভাবে যদি আমি
ভেঙে দেই তাহলে কিন্তু এই ইন্টারফেয়ারেন্সের স্কোপটা অনেক কমে যাবে। ফোর্থ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, আরেকটা হ্যাসেল। এই পুলিশ ক্লিয়ারেন্স যদিও বলা হয় যে এটা যে টু চেক ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ ইনভলভ উইথ এনি সাবভার্সিভ অ্যাক্টিভিটি স্টেট, আসলে তা নয়। আসলে দেখা যায় এটা দিয়ে তার পলিটিক্যাল কানেকশনগুলো, তার পলিটিক্যাল অ্যালায়েন্স এগুলো চেক করা হয়। এই জিনিসটা বন্ধ করা উচিত। পুলিশ ক্লিয়ারেন্স শুড চেক whether the candidate was involved with any activity subversive to the state only, nothing else. তারপর আসছে এইগুলো রিক্রুটমেন্টের এই চারটা আমরা প্রস্তাব করছি। তৃতীয়ত নেক্সট হচ্ছে মেরিট বেসড প্রমোশন। প্রমোশন আরেকটা জায়গা যেখানে এটা একেবারে আরবিট্রারি, মোস্টলি আরবিট্রারি অ্যান্ড politically motivated, politically decided promotion system. এটাকে এই পলিটিক্যাল ম্যানুভারিংটা যদি প্রমোশনে বন্ধ করার জন্য যেটা আমরা বলছি যে প্রমোশন শুড বি লিঙ্ক টু ট্রেনিং পারফরমেন্স। অনেক ট্রেনিং হচ্ছে, ট্রেনিংয়ের সাথে যদি লিঙ্ক করে দেওয়া যায়। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ক্যাডার, অল ক্যাডার শুড হ্যাভ grade 1 and 2 positions, and provision of supernumerary position should either be abolished or be introduced for all cadres. শুধু অ্যাডমিন এবং পুলিশে সুপারনিউমারি পজিশনের ব্যবস্থা করা হয়েছে যাতে করে নিজেদের পলিটিক্যালি লয়াল লোকজনকে প্রমোশন দেওয়া যায় বা জায়গায় বসানো যায়। আমার মনে হয় যে এই জিনিসটা দিলে সব ক্যাডারেই দেওয়া হোক, নতুবা এটা বন্ধ করে দেওয়া হোক। রিভাইভাল অফ সিনিয়র সার্ভিস পুল, যেটা অনেক আগে 80s এটা ছিল বা 70s মনে হয় এটা ছিল সিনিয়র সার্ভিস পুল, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাডারের বিভিন্ন ক্যাডারের অফিসিয়ালরা একটা স্পেশাল এক্সাম দিয়ে ওই পুলে ঢুকতো, সেখান থেকে একটা ট্যালেন্ট পুল তৈরি হতো, সেই পুল থেকে সিনিয়র পলিসি লেভেল পজিশনের অফিসিয়ালদেরকে সেখান থেকে নেওয়া হতো। তো এখন আমরা বলছি যে এর মধ্যে সিনিয়র সার্ভিস পুল তৈরি করা হবে, কিন্তু এই পুলে টেকনিক্যাল ক্যাডার ছাড়া সব ক্যাডারেরই পার্টিসিপেশন থাকবে, কারণ টেকনিক্যাল ক্যাডারকে এখানে তাদের জন্য আলাদা, তাদের নিজস্ব প্রমোশন পাথটা তাদের নিজস্ব থাকতে হবে, এখানে না। ডিসি ইউএনও ফিট লিস্ট শুড হ্যাভ অবজেক্টিভ ক্রাইটেরিয়া বেসড অন পারফরমেন্স। ট্রান্সফার পোস্টিং আরেকটা এরিয়া, সেখানেও বলছি মেরিটটাকে কীভাবে আমরা ঢুকাতে পারি। ট্রান্সফার পোস্টিংও আমরা দেখছি যে ইট ইজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই পলিটিক্যাল কনসিডারেশন হুইচ মে নট অ্যালাইন উইথ প্রফেশনাল মেরিট অর অর্গানাইজেশনাল নিডস। যেখানে পাঠাচ্ছি সেখানে হয়তো প্রয়োজন নাই, কিন্তু সেখানে প্লেসমেন্টটা দিচ্ছি, এবং ইট ল্যাক্স ট্রান্সপারেন্সি, এটার কারণটা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ডাইজড কোনো পলিসি নাই, আমাদের কোনো ক্রাইটেরিয়া নাই। দ্যাটস ওয়াই এটা খুবই আরবিট্রারিলি অনেক সময় এই ট্রান্সফারটা হচ্ছে, এবং যেটার which causes confusion and dissatisfaction among the officials. To make transfer and posting rational, it has to be based on qualifications, knowledge and skill. এবং এটার জন্য যেটা করা যায় যে সিপিটিইউ একটা আছে, ক্যারিয়ার প্ল্যানিং ইউনিট অফ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটাকে that CPTU of MOPA needs to preserve career planning and training data of all officials. সবার একটা ডেটাবেস তৈরি করুক সিপিটিইউ, এবং সেই ডেটাবেজের উপরে ভিত্তি করেই ট্রান্সফার পোস্টিংটা হতে পারে। এবং ইন অ্যাডিশন টু দিস যে ক্লিয়ার একটা পলিসি গাইডলাইন থাকতে হবে রিগার্ডিং ট্রান্সফার অ্যান্ড পোস্টিং। আর ট্রান্সফার পলিসি এবং এর সাথে যে টেকনিক্যাল এবং জেনারেল যে ক্যাডারগুলো, তার জন্য ট্রান্সফার পোস্টিংয়ের আলাদা নীতিমালা থাকা দরকার। নেক্সট আছে টেকনোক্রেসির কথা বলেছিলাম, টেকনোক্রেসি অর টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন টু দ্য সিস্টেম। এই ইস্ট এশিয়ান যে দেশগুলো বা আমাদের যেগুলো বলেছি, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এরা কিন্তু এই পর্যায়ে এসছে মোস্টলি এই টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে। এটা আমরা দেখতে পারি এই জিনিসটাকে কতটা ইউজ করা যায়। যে ফলোয়িং মালয়েশিয়ান অ্যাপ্রোচ আমরা বলছি যে একটা হিউম্যান রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট, human resource HRMIS, human resource management information system could be introduced to minimize political intervention and in the recruitment process. এখানে ডিজিটাইজ করে ফেলা পুরোটাই রিক্রুটমেন্ট প্রসেসটাকে, যে digital platform will have an employee database including personal details, employment history, performance records and training data which will later be linked to promotion. যেটাই থাকবে ওইখানে এটাকে প্রমোশনের সাথে লিঙ্ক করা,
এবং হচ্ছে এটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে অটোমেট করবে, ফ্রম জব পোস্টিং, কবে রিক্রুটমেন্ট হলো, পোস্টিং, সব কিছুকেই, এবং সে কাজ যেদিন শুরু করলো সেখান থেকে এটা তার একটা ফাইল, একটা ডেটা তৈরি হয়ে যাবে ওই সিস্টেমের মধ্যে। এবং এটা খুব একটা যে অসম্ভব কিছু না, কারণ যদি ইন্ডিয়া যদি এটা করতে পারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলরেডি ডিজিটাইজ দ্য সিস্টেম থ্রু অনলাইন এক্সাম অ্যাপ্লিকেশন, automated evaluations and digital interviews which reduce human error and also increase transparency. মোট কথা আমাদের রিক্রুটমেন্ট প্রমোশন সিস্টেমটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের এই টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনটা অনেক হেল্প করবে। অ্যান্ড দ্য সিস্টেম এটার সাথে সাথে একটা রিয়েল টাইম যে একটা ডেটা ম্যানেজমেন্ট, রিয়েল টাইম মনিটরিংয়েরও একটা ব্যবস্থা হবে। সবাই জানবে যে কার কী স্ট্যাটাস, কার কী অবস্থা, সেই অনুযায়ী এখানে আর ম্যানুভারিংয়ের বা ম্যানিপুলেশনের স্কোপটা অনেকটাই কমে যাবে। পারফরমেন্স বেসড সিস্টেম, এখানে হচ্ছে আমাদের একটা পারফরমেন্স সিস্টেম আছে, বাট এটা এখন স্টিল ইট ইজ ভেরি লিমিটেড, যে পারফরমেন্সের ভিত্তিতে অফিসিয়ালদেরকে বা অর্গানাইজেশনকে অ্যাকাউন্টেবল করা, যে এক্সিস্টিং সিস্টেম ইজ কোয়াইট লিমিটেড। এখন আমরা যেটা করতে পারি যে এজেন্সি লেভেলে আমরা প্রত্যেকটা মিনিস্ট্রি, ইচ মিনিস্ট্রি হ্যাজ টু হ্যাভ এ কি রেজাল্ট এরিয়া, প্রত্যেকটা মিনিস্ট্রিকে তার রেজাল্ট এরিয়া যদি ডিফাইন করে, অ্যান্ড প্রত্যেকটা মিনিস্ট্রি হ্যাজ টু হ্যাভ এ স্পেশালাইজড ইউনিট কল পারফরমেন্স ম্যানেজমেন্ট ইউনিট, যেটা which will be responsible for setting agency targets, measuring progress and ensuring accountability. সো একটা আলাদা একটা ইউনিট শুধুমাত্র আমরা এখন করেছি, ক্যাবিনেট ডিভিশন এটা করছে, কিন্তু আসলে এটার মনিটরিংটা প্রত্যেকটা, আমরা বলছি যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ইউনিট থাকুক, এটাকে আরেকটু এনফোর্সমেন্টটা স্ট্রং করার। Employees can be assessed on the basis of performance, linking rewards and promotions directly to measurable results achieved. So প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা অর্গানাইজেশনের তার রেজাল্ট এরিয়াগুলো মেজারেবল থাকবে এবং তার সাথে লিঙ্ক হবে তার প্রমোশন এবং হচ্ছে তার ক্যারিয়ার। তারপর আমাদের লাস্ট রিফর্মটা হচ্ছে বিহেভিওরাল রিফর্ম। বিহেভিওরাল রিফর্মটা আমরা চাচ্ছি কিসের জন্য? টু মেক অ্যাডমিনিস্ট্রেটর সিটিজেন সেন্ট্রিক। এখানে একটা কালচারাল শিফট আনতে হবে, কালচারাল চেঞ্জ আনতে হবে, বিহেভিওরাল চেঞ্জ আনতে হবে। এখন সিভিল সার্ভেন্টদের মাইন্ডসেটের মধ্যে চেঞ্জ আনতে হবে, যে সিভিল সার্ভেন্টদের চেঞ্জটা কি? চেঞ্জ ফ্রম বিং সেলফ সার্ভিং, এখন সেলফ সার্ভিং থেকে সিটিজেন সেন্ট্রিক করা। তো কোড অফ কন্ডাক্ট, আমরা বলছি যে কোড অফ কন্ডাক্ট অর এথিক্স, আপহোল্ডিং প্রফেশনালিজম, ডেমোক্রেটিক ভ্যালিউজ অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি হ্যাজ টু বি দেয়ার। নিশ্চয় কোড অফ এথিক্স এখন আছে, কিন্তু এগুলোকে জোরদার করা, ডেমোক্রেটিক ভ্যালিউজগুলো, যে আপনার পার্টিসিপেশন, অ্যাকাউন্টেবিলিটি, পাবলিক ভ্যালিউজ, পাবলিক ওপিনিয়ন, এই জিনিসগুলোকে এমফাসিস দেওয়ার জন্য কিছু এথিক্স এগুলো তৈরি করা। এবং সাথে সাথে শুধু তৈরি করাই শেষ না, প্রত্যেকটা এজেন্সিতে একটা ডেজিগনেটেড বডি অথবা ইউনিট ফর্ম করা, যেটা নাকি এনশিওর করবে এই এনফোর্সমেন্ট অফ দিস রুল, বা এই কোড অফ কন্ডাক্টগুলোকে এনফোর্স করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা ইউনিট থাকবে। এবং সাথে সাথে যে প্রতি উইকে বা উইকলি বা মান্থলি কিছু নন রেসিডেন্সিয়াল কোর্স, ওরিয়েন্টেশন কোর্স থাকবে ফর সিনিয়র অফিসিয়ালস, যাতে করে এই জিনিসটাকে কোড অফ কন্ডাক্ট এবং এথিক্সকে খুবই জোর দেওয়া হয় এবং এটাকে প্র্যাকটিস করেন ওনারা। এবং স্ট্রং internal as well as external independent oversight body has to be established, has to be created to ensure the enforcement of the code of conduct. অর্গানাইজেশনের ভিতরেও একটা ওভারসাইট বডি থাকবে, বাইরেও একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ওভারসাইট বডি থাকবে। তার মানে এথিক্সটাকে, প্রফেশনালিজমকে, এটাকে খুবই জোর দিতে হবে। মনিটরিংটা টু ওয়ে মনিটরিং হতে হবে, নট অনলি ইন্টারনাল এবং একটা এক্সটার্নাল একটা মনিটরিং মেকানিজমও থাকতে হবে, এক্সটার্নাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। তো ফাইনালি বলছে রিগোরাস পানিশমেন্ট ফর ভায়োলেশন অফ প্রফেশনাল এথিক্স। প্রফেশনাল এথিক্স বলতে আমরা ম্যাক্স ওয়েবারের বিউরোক্রেসিতে পড়েছি এথিক্স, যে বিউরোক্র্যাটস হ্যাভ টু বি ইম্পার্শিয়াল, যেটা নাকি গ্রোসলি ভায়োলেটেড হচ্ছে এখন। তো এই ভায়োলেশনটাকে দিস হ্যাজ টু বি পানিশড। এই রিগোরাস পানিশমেন্টের ব্যবস্থা যদি না থাকে, তাহলে এগুলো আসলে কোড অফ কন্ডাক্ট এথিক্স বানিয়েও লাভ নেই, এগুলোকে এনফোর্স করার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। নাও, সো দিস ইজ অল about our recommendations about reforms. Now, what are the challenges?
অনেক প্রস্তাব তো আসলে আমি আগে বলেছি যে 20টা যে কমিশন কমিটি হয়েছে এই পর্যন্ত অনেক প্রস্তাব কিন্তু আছে, আমিও যা বলেছি তার মধ্যে অনেক কিছু হয়তো ছিল, অনেক কিছুই আছে কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই বাস্তবায়নটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটার মধ্যে আমি জাস্ট 3টা বড় মেজর ব্রড চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ বলছি, যে রিফর্ম প্রস্তাবে আমরা করি না কেন। প্রথমটা হচ্ছে ল্যাক অফ পলিটিক্যাল উইল অফ দি ইলেক্টেড গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে, তারপর যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে ওনারা কি এটা বাস্তবায়ন করবেন কিনা, সেটা একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য সামনে। সেকেন্ড বলছি ক্যাপাসিটি অফ দ্য ইনস্টিটিউশনস। আমি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের কথা বলছি, একটা ডেটাবেস তৈরির কথা বলছি। আমি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমরা আরোই রেডি ফর দ্যাট, আমাদের সেই রেডিনেসটা আছে কিনা, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে রিফর্মস মে ইনভলভ পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্সিটিভিটি। অনেক কিছুই হয়তো পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কিছুতে এই সেন্সিটিভিটি আছে, এগুলোকে কতটুকু আসলে আমরা ওভারকাম করতে পারবো সেটা একটা চ্যালেঞ্জ। বাট ওকে, এগুলো সব কিছু মেনেও আমরা বলছি যে ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি কী হবে। ধরে নিলাম এই চ্যালেঞ্জগুলো সব আছে, তারপর আমরা কি করব? এরপরে তাহলে আমাদের এখন কি করণীয়, যে buy-in of the political parties has to be ensured during the process of designing reforms. এই যে এখন যে রিফর্মের যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোকে ইনক্লুড করা, তাদেরকে বাই-ইন করতে হবে, যা আমাদের চিন্তা ভাবনাগুলোকে বাই-ইন করতে হবে, যাতে করে ওনারা ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এই রিফর্মগুলোকে ইনকর্পোরেট করেন। এবং শুধুমাত্র ইনকর্পোরেট না, ওনাদের কাছ থেকে ইন্টারিম গভর্নমেন্টের একটা বা এই সংস্কার কমিশনের একটা নিতে হবে যে ওনারা এটা বাস্তবায়ন করবেন। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিটা কি হবে, হোলসেল রিফর্ম করা উচিত, স্ট্র্যাটেজিক রিফর্ম না যে শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম এভাবে যাব না। আগের যে রিফর্মগুলো হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে যখনই স্ট্র্যাটেজিক রিফর্মে যাওয়া হয় তখনই খুব ছোট ছোট সহজ সহজ জিনিসগুলো হাতে নেওয়া হয়, পরে ফান্ডামেন্টাল যে মৌলিক জিনিসগুলো সেগুলোতে আর হাত দেওয়া হয় না। আজকে কিন্তু আমাদের এখন প্রেক্ষাপটটা ভিন্ন। আমি আজকে প্রথমে শুরুই করেছি কিন্তু অভ্যুত্থানের অভিজ্ঞতা দিয়ে। তাহলে আমরা যে নতুন একটা সমাজ পেয়েছি, আমরা নতুনভাবে চিন্তা করার, নতুনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এখন আমাদেরকে কিন্তু যত কঠিন হোক রিফর্ম, আমাদেরকে সেটা বাস্তবায়ন করতেই হবে। কাজেই আমরা এখন আর সেই স্ট্র্যাটেজিক লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্মে গেলে আবার সে কিন্তু নন ইমপ্লিমেন্টেশন কালচারে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজে আমি বলবো যে যা কিছুই প্রস্তাবনা, যা কিছুই আসুক, রিফর্ম যাই আসুক, আমরা হোলসেল রিফর্মে যাব, যত কঠিনই হোক। একটা মেন্টাল রেভলিউশন, মানে কালচারাল রেভলিউশনের মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়ন করার মতন সেই মানসিক দৃঢ়তা আমাদের থাকতে হবে। কারণ এন্টায়ার সোসাইটির, আমাদের সবার মধ্যে, বি ইট পলিটিশিয়ানস, বিউরোক্র্যাটস অর দি কমন পিপল, সবার মধ্যে একটা রিফর্মের একটা অ্যাপেটাইট কিন্তু অলরেডি জেগেছে। সবাই রিফর্ম করতে চাচ্ছে। আমাদের সমাজে নষ্ট হয়েছে, আমাদের ইনস্টিটিউশনগুলো যে ধ্বংস হয়েছে সেটা আমরা সবাই বুঝেছি। কাজে এই অ্যাপেটাইটটাকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে রিফর্মটাকে হোলসেল রিফর্ম করা দরকার। নেক্সট বলছে ন্যাশনাল কনসেনসাস হ্যাজ টু বি দেয়ার টু এনশিওর ইমপ্লিমেন্টেশন অফ ইভেন দ্য মোস্ট ডিফিকাল্ট রিফর্ম। আইডেন্টিফাই করুক সংস্কার কমিশন কোনগুলো কঠিন রিফর্মগুলোর মধ্যে, বা আমরাও যা বলেছি কিছু হয়তো এর মধ্যে কিছু কঠিন আছে। এই ডিফিকাল্ট রিফর্মগুলোকে আইডেন্টিফাই করে এগুলো নিয়েই একটু ন্যাশনাল কনসেনসাস তৈরি করা যায় কিনা, যে আমরা করে তারপরে আমরা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি ঠিক করি। সো আমাদের পক্ষ থেকে এই মোটা দাগে এই কয়েকটা প্রস্তাব। সবাইকে অনেক ধন্যবাদ ফর ইউর পেশেন্ট।